Recording is on. আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকে যে চ্যাপ্টারটা পড়ছিলাম 4 নম্বর চ্যাপ্টার, শেয়ার শুরু করি। এই চ্যাপ্টারের আর কয়েক ছোট টপিক বাকি আছে। চ্যাপ্টারটা এমনিতেই ছোট। এই টপিকগুলো দিয়ে আজকে আমরা আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। একদম অল্প পড়া আজকে। প্রথম আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে তোমাদের সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড হিজ রোল। রিসেন্টলি তোমার কিছু প্রবলেমের জন্য ক্লাসগুলো আমার নিতে পারিনি, কারণ ক্যাম্পাসে গেছিলাম, ওখানে কারেন্ট চলে গেছিল। এর জন্য আর কি কোনো মতেই আমি ক্লাসে কন্ট্যাক্টটা করতে পারিনি। যাই হোক, তাহলে সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড রোল তোমরা বই বের করেছো? আমি তোমাদেরকে বলি বইয়ের কত নম্বর পৃষ্ঠা। তোমাদের বই হচ্ছে এটা 229 নম্বর পৃষ্ঠা। দেখো, সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সিস্টেম অ্যানালিস্ট, প্রথমত কথা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, হুই ইজ সিস্টেম অ্যানালিস্ট এন্ড হোয়াট ইজ হিজ রোল। তো সেই ক্ষেত্রে এটা তোমাদের বোর্ড কোশ্চেনও কয়েকবার এসেছে, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা সিস্টেম অ্যানালিস্ট ইজ এ পারসন who is thoroughly aware of the system and guides the system development project by giving proper direction. তাহলে এখানে দেখো পয়েন্ট কি, এখানে পয়েন্ট হচ্ছে তুমি অ্যানালিস্ট হচ্ছে একজন পারসন, সিস্টেম সম্পর্কে তার পুরো ধারণা থাকবে, সিস্টেমটাকে সে গাইড করবে কি জন্য, ডেভেলপমেন্ট প্রজেক্ট হিসেবে, কিসের জন্য, যাতে সে প্রপার ডিরেকশনে যাতে যেতে পারে। ক্লিয়ার? ওকে, তার রোলগুলো কি কি? রোল 1 নম্বর রোল হচ্ছে ডিফাইনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়ারমেন্ট অফ ইউজার। যে একজন যে ভোক্তা, তার কি কি তোমার রিকোয়ারমেন্ট, সেই জিনিসটাকে তাকে বুঝতে হবে। প্রায়োরিটাইজিং দ্য রিকোয়ারমেন্ট, এটা তোমার কি, এটা তোমাকে বলেছে হচ্ছে তোমার প্রায়োরিটি বেসে তোমাকে রিকোয়ারমেন্টটা করতে হবে, যে তোমাকে বুঝতে হবে কোন রিকোয়ারমেন্টে তোমার প্রায়োরিটিটা বেশি। গ্যাদারিং দ্য ফ্যাক্ট অর ইনফরমেশন, এখন এখানেও যেটা বলেছে সেটা হচ্ছে যে তোমার এই গ্যাদারিং দ্য ফ্যাক্ট অ্যান্ড ইনফরমেশন, এটা তুমি কিভাবে পাবা? এটা তুমি পাবা হচ্ছে যারা ইউজার, তাদের অপিনিয়নের মাধ্যমে। তাহলে আমি এই জিনিসটা এভাবে বলতে পারি যে গ্যাদারিং দ্য ফ্যাক্ট অর ইনফরমেশন বাই টেকিং দ্য অপিনিয়ন অফ দ্য ইউজার। এরপর হচ্ছে তোমার মেইনটেন্স, অ্যানালাইসিস অ্যান্ড ইভলিউশন। সেক্ষেত্রে কি তোমার আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে তাকে অ্যানালাইজ করার ক্ষমতা থাকতে হবে এবং তাকে ইভ্যালুয়েট করতে হবে। সাজেস্ট ফ্লেক্সিবল অল্টারনেটিভ সলিউশন, যে কোনো কারণে যদি একটা যদি মিস যায় তোমার প্রজেক্ট বা কোনো একটা তোমার ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে সে ব্যাকআপ হিসেবে কিভাবে জিনিসটা সে সলভ করতে পারে সেটা তাকে চিন্তা করে রাখতে হবে। যে প্ল্যান দ্য পিরিয়ডিসিটি ফর ইভলিউশন, এখন সিস্টেম কিন্তু তোমার সময় সময় কি তোমার ডেভেলপ করে, জিনিসটা মডিফাই হয়। যেমন এটা তো আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকে আমরা পড়েছিলাম যে সেক্ষেত্রে একটা সিস্টেম ডেভেলপমেন্ট বা তোমার মেইনটেনেন্সের একটা অপশন আমাদের এসেছিল সাইকেলে, যে তোমার সেখানে আমরা দেখেছিলাম যে একটা সিস্টেম যখন তোমার নতুন ভাবে আপডেট হয়, সেক্ষেত্রে তোমার নতুন অ্যান্টিভাইরাস বলো, সিকিউরিটি বলো, এই জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হয়। তো সেটাই বলছে প্ল্যান দ্য পিরিয়ডিসিটি ফর ইভলিউশন। তাহলে দেখো এখানে তো 6টা পয়েন্ট আছে। 6টা পয়েন্ট সংক্ষেপে হলো, 1 নম্বর হচ্ছে তোমার ইউজারের রিকোয়ারমেন্ট গুলাকে তোমার আন্ডারস্ট্যান্ড করতে হবে। তারপরে হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট গুলাকে তোমার প্রায়োরিটি অনুযায়ী তোমার সাজাইতে হবে। ইউজারের কাছ থেকে তোমাকে ইনফরমেশন তোমার গ্যাদার করতে হবে। এরপর হচ্ছে তোমার সিস্টেমের আলোচনা, এই 3টা গেল তোমার ইউজার নিয়ে। এরপর সিস্টেমের মধ্যে যে কাজ করতে হবে সেটা হচ্ছে মেইনটেইন, অ্যানালাইসিস অ্যান্ড ইভলিউশন, সাজেস্ট ফ্লেক্সিবল অল্টারনেটিভ সলিউশন এবং হচ্ছে তোমার প্ল্যান দ্য পিরিয়ডিসিটি অফ দ্য ইভলিউশন। ক্লিয়ার সবাই? স্যার আমি কিছু বুঝতেছি না। বেসিক কি স্যার? স্যার এটার বেসিকটা কি, মানে জিনিসটা কি স্যার? এটা বেসিক যেটা হচ্ছে কি, যে তোমার মনে করো তুমি সিস্টেম অ্যানালাইসিস, এই যে মনে করো যে তোমার যারা হচ্ছে তোমার একটা সফটওয়্যার বা একটা মনে করো ওয়েবসাইট তৈরি করে, ওয়েবসাইটে কোন সময় ফল্ট আসে না? হ্যাঁ। এই যে ওয়েবসাইটে যখন ফল্ট আসে তখন এটা সলিউশন করে কে, মানে ফল্টটা তোমার সলভ করে কে? ডেভেলপার। যে তোমার ওয়েবসাইটে তৈরি করেছে সেই কি ফল্টটা বের করবে না? সেই কি তোমার ফল্টটা তোমার সলভ করবে না? জি জি স্যার। তোমার সিস্টেম অ্যানালাইসিস। যেমন তোমাকে আরেকটা একদম বেসিক উদাহরণ দিই, মাঝে মাঝে খেয়াল করে দেখবা তুমি ইন্টারনেটে কাজ করছো অনেক সময় নেটওয়ার্ক চলে যায়।
ইন্টারনেট লাইন চলে যায় না? কারেন্ট কিন্তু আছে, কিন্তু ইন্টারনেট লাইন চলে যায়। কখনো ট্রাবল শুট করে দেখেছো কি লেখা আসে? হুম, তো এবার কখনো ট্রাবল শুট করে দেখেছিলে কোনো কি না লেখাটা না আসে? না স্যার দেখি নাই স্যার। তোমার না ট্রাবল স্যার। শুট করে লেখা আসে হচ্ছে তোমার যে আইদার তোমার যদি তোমার সাধারণত যে লেখা আসে ডিফল্ট গেটওয়ে নট তোমার ফাউন্ড, তার মানে হচ্ছে আইএসপি থেকে যে লাইনটা দিয়েছে সেই লাইনটা তোমার কোনো কারণে পাচ্ছে না। আবার অনেক সময় তোমার ইথারনেট আচ্ছা লাইনটা তোমার লুজ হয়ে যেতে পারে, অথবা তোমার কোনো কারণে তোমার মনে করে তার কাটা পড়তে পারে। এই যে প্রবলেমটা যখন তুমি ফেস করো, এগুলো সলভ করে কে? এগুলো সলভ করে কে? তোমার যারা সিস্টেমে যারা থাকে তারাই কিন্তু তোমার জিনিসগুলো সলভ করে। সেক্ষেত্রে তার কাজগুলো কি থাকে? সে তোমাকে আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করবে যে তোমার এটা কি তার কাটার জন্য প্রবলেম নাকি তোমার সিস্টেমের কোনো ডিফল্ট। তো সেক্ষেত্রে দেখো এই যে ফার্স্ট পয়েন্ট, ডিফাইনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়ারমেন্ট অফ ইউজার, যে তোমার যে প্রবলেমটা হয়েছে প্রবলেমটা সে আর কি ডিফাইন করবে এবং সে কি করবে, সে বোঝার চেষ্টা করবে যে আসলে কি প্রবলেম এটা। এরপরে হচ্ছে তোমার প্রায়োরিটাইজিং দ্য রিকোয়ারমেন্ট, যে তোমার যে প্রবলেম, যে তোমার প্রবলেমটা কি তোমার ইন্টারনেটে মনে করো লাইন পাচ্ছ না। এখন একজনের মনে করো তার কাছে মনে করো দুইটা ক্লায়েন্টের কাজ এসেছে, একটা হচ্ছে সে ইন্টারনেটের লাইনটা সংযোগ দিয়ে আছে, লাইন পাচ্ছে না। আরেকজন এসেছে কি তার নতুন লাইন লাগবে। তাহলে তুমি চিন্তা করো তুমি এই ক্ষেত্রে তুমি কাকে বেশি তুমি হেল্প করবা, যে যার লাইনটা কাটা পড়ছে তাকে নাকি যার নতুন লাইন লাগবে তাকে? তার নতুন লাইন যার তাকে, কারণ তাকে দিলে টাকা আসবে। তাকে দিলে টাকা আসবে। আর যে তোমার মনে করো যে লাইন নিয়ে এত বছর ধরে এত মাস ধরে তোমাকে যে টাকা দিয়ে যাচ্ছে ঠিক মতন, তাকে তুমি প্রায়োরিটি দিবা না? স্যার অবশ্যই তাকে বলবো যে একটু পরে আমি আসতেছি, আচ্ছা জ্যাম। হ্যাঁ, তোমার কোন কাজে তোমার বেশি সময় লাগবে, একটা তার ঠিক করতে বেশি সময় লাগবে নাকি নতুন লাইন দিতে সময় লাগবে? এই যে এখানে নতুন তোমার লাইন। চলে এসেছে, এইখানে তোমার চলে এসেছে হচ্ছে তোমার যে তোমার রিকোয়ারমেন্ট থেকে তোমার প্রায়োরিটি দিতে হবে, তোমাকে বুঝতে হবে কোন রিকোয়ারমেন্টটা তোমার প্রায়োরিটি আগে পাবে। কথা বুঝতে পেরেছো? এরপরে দেখো 3 নম্বর হচ্ছে গ্যাদারিং দ্য ফ্যাক্ট অর ইনফরমেশন। এখন এই যে তোমাদের তার যে কাটা পড়লো, তার কাটার ফলে তোমার এখন জানতে হবে যে তোমার কোন জায়গাতে তার কাটা পড়েছে। যে তোমার এটা কিন্তু তোমাকে কিন্তু মেজার করতে হবে ওদেরকে লাইনের মধ্যে। তোমার ওরা মেজার করে যে তোমার একটা সেন্টার থেকে তোমার কত দূরে গিয়ে তোমার লাইনটা কাটা পড়েছে। স্যার, বলো। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এটার মানে স্যার কি? ওকে, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখন মনে করো সুমনকে আমি উদাহরণ দিব যে সুমন, আমি কিন্তু এর প্রথম থেকে বলেছি, মাঝখানে গ্যাপ হয়ে সমস্যাটা হয়ে গেছে। যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এক সুমন দোকানগুলো দিল ফুচকার, সে তো তার মনে করো যে বাসা যদি টঙ্গিতে থাকে, টঙ্গি বাসার সামনে তো সে তোমার দিতে পারতো, বা তো আবার বাসার সামনে তো দিতে পারতো, বা রুমানা বাসার সামনে তো ফুচকার দোকান দিতে পারতো। সে দিয়া বাড়িটা কেন চয়েস করলো? ওখানে মানে লোকজনের যাতায়াত বেশি। ওকে ঠিক আছে, তাহলে সে যেটা হচ্ছে তার প্ল্যানিং, সে প্ল্যানিং করে নিয়েছে যে সে ওখানে যদি দোকানটা দেয় তাহলে তোমার ওখানে মানুষজন ঘুরতে যায়, সে ওখান থেকে তোমার একটা বিজনেস করতে পারবে। ওকে, এটা করার জন্য তাকে কি কি করতে হয়েছে? প্রথমেই প্ল্যানিং তো হয়ে গেছে, প্ল্যানিং করেছিলেন। প্ল্যানিং এর পরে তাকে চিন্তা করতে হয়েছে সে ওখানে ফুচকার দোকান দিয়ে তার কি পরিমাণ লাভ হবে, তাকে কি পরিমাণ তাকে ইনভেস্ট করতে হবে, এই জিনিসগুলো তাকে প্ল্যান করতে হয়েছে, তাই না? এরপর কি জি তাকে তোমার কার্ট রেডি করতে হয়েছে, রাইট? কার্ট রেডি করতে হয়েছে না? জি স্যার। হ্যাঁ, কার্ট রেডি করতে হয়েছে। কার্ট রেডি করার পরে সেখানে যে তোমার ফুচকাগুলো যে বানিয়েছে, ফুচকার দাম সে কিসের উপর বেস করে ঠিক করেছে? ফুচকার দাম কত হবে, বা সে কতটুকু মশলা দেবে, বা কোন মশলা দেবে, এটা কিসের উপর ডিপেন্ড করেছে? অবশ্যই তার পারিপার্শ্বিক অবস্থাটা দেখতে হয়েছে, কারণ ওখানে তো সে একলা না, সাথে আরো মানুষজন আছে। একটা ফুচকায় সেম ম্যাটেরিয়ালে তৈরি, কেউ যদি তোমার মনে করে যে প্রতি প্লেট যদি 50 টাকা নেয় আর একজন যদি তোমার 70 টাকা নেয়, মানুষ কারটাতে খেতে যাবে? চারটা পর চারটা। তাহলে কি 50 টাকা তোমার খেতে যাবে? তাহলে এটা গেল হচ্ছে তোমার আরেকটা স্যার, বলো। এই যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এটা কি মানে কম্পিউটার রিলেটেড পড়াশোনা নাকি আমাদের নর্মাল যে পড়াশোনা সেটাই? না, এখানে যেটা হচ্ছে যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল তোমার এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেমন আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম এটা সুমনের হচ্ছে ফুচকা দোকান দিয়ে উদাহরণ দিচ্ছিলাম। জি আমি কিন্তু এই উদাহরণটা কিন্তু এখানে না দিয়ে কিন্তু আমি একটা সফটওয়্যার ক্ষেত্রে দিতে পারি। যে মনে করো আমি একটা সফটওয়্যার আমি এটা ক্রিয়েট করবো। তো সফটওয়্যার যে ক্রিয়েট করবো, তুমি সফটওয়্যারটা কেন ক্রিয়েট করবো? অবশ্যই একটা প্রবলেম সলভের জন্য, নাকি? হুম যেমন তুমি দেখো, একটা মনে করো তুমি একটা প্রবলেম ফেস করছো, তুমি একটা দোকান দিয়েছো, বা এক দোকানের মধ্যে তোমার কি পরিমাণ দৈনিক লেনদেন হচ্ছে এটা তুমি জানার জন্য একটা সফটওয়্যার কোম্পানির সাথে কথা বললা।
যে আমাকে এইটার উপরে আমি দৈনিক আমার কি পরিমাণ খরচ হচ্ছে, কি পরিমাণ ইনকাম হচ্ছে, কি পরিমাণ টাকা আমার জমছে, এই জিনিস হিসাব করার জন্য আমাকে একটা সফটওয়্যার তৈরি করে দেন। তাহলে কি সফটওয়্যার কোম্পানি কি করবে, সবার আগে কি করবে, তোমার রিকোয়ারমেন্ট গুলো জানবে না? ওকে, এরপর রিকোয়ারমেন্ট জানার পরে সে দেখবে রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য তার কি পরিমাণ পেমেন্ট লাগবে, তুমি কি পরিমাণ পেমেন্ট করতে পারবা, তাই না? তারপর সে কি করবে, সফটওয়্যারটা কিন্তু সে তৈরি করার চেষ্টা করবে, তৈরি করে একটা তোমার ড্রাফট তৈরি করবে, যেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে যে স্যার বলো। প্রোটোটাইপ। হ্যাঁ, স্যার ডেমো। আমি হচ্ছে বলো। তো এবার কনফিউশনটা দূর করে দিতে আমি একটু বলি তো না, এখানে আমি তোমাকে একদম মানে just সহজ বিষয় যেটা হচ্ছে ধর এখানে একটা কোন সফটওয়্যার তৈরি করছে, এখন আমি আমি রুমানা আমি একটা সফটওয়্যার তৈরি করছি, তো এখন এটা হচ্ছে মানুষকে ব্যবহারের জন্য এটা পাঠাবো, মানুষকে কিছু পরীক্ষার জন্য আমরা মানুষ রুবানা বলো, অসুবিধা নেই। একটু একটু আমার এখানে নেটের প্রবলেম করতেছে। এই ফাংশনটাকে ঠিক করতে হবে, এটাকে একটু ভালো করলে ঠিক হবে, বা এটা একটু ঠিক করতে হবে। তো এই জিনিসটা যখন আবার পুনরায় আমি এটাকে আবার ডেভেলপ করব, মানে এটাকে নিয়ে আবার কাজ করে এই জিনিসগুলোকে যখন আরো ভালো করে ফাংশন গুলাকে ঠিকঠাক করে যখন সফটওয়্যারটা তৈরি করব, জাস্ট এই যে থিওরি মানে এই যে প্রসেসিং, এইটাই হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট সাইকেল। ঠিক আছে, আমি ফার্স্টে ঠিক আছে, বুঝছিস? আচ্ছা, তার কারণে দেখো, এটা ফার্স্টে কিন্তু এক নম্বরে এসে থেকে আমার প্ল্যানিং, যেটা আমি তোমাকে বললাম যে হ্যাঁ তোমার প্ল্যান থাকতে হবে। এরপর হচ্ছে অ্যানালাইসিস, যেটা আমি সুমনের ক্ষেত্রে বললাম যে সে তোমার যে বিক্রি করবে তার জিনিসপত্রের দাম কিরকম হবে, সে কত টাকা বিক্রি করবে, কত টাকা লাভ করবে। এরপর হচ্ছে তোমার ডিজাইন, তাকে জিনিসটা ডিজাইন করতে হবে যে তুমি কিভাবে জিনিসটা করতে চাচ্ছ, যে কাঠের মনে করো যে তোমার লাইটিং করবা নাকি তুমি কিভাবে করবা, সফটওয়্যার ক্ষেত্রে হচ্ছে তোমার একটা ব্যাকগ্রাউন্ড কিরকম হবে, কিভাবে তুমি আকর্ষণ করবা। এরপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এটার উপরে এটার পরে হচ্ছে তোমার এখানে যে বেসিক কোডটা তোমার এখানে করা হয়, যে বেসিক কাজটা, যে সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে সফটওয়্যারটা রান করবে, সুমনের ক্ষেত্রে হচ্ছে সুমন তোমার যে ফুচকাটা তোমার মানুষের কাছে বিক্রি করবে, এটা হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন। এটার পর আসলে এই যে টেস্টিং এন্ড তোমার ইন্টিগ্রেটিং। এখন তুমি এখানে টেস্ট করো যে তোমার কোনো ফল্ট আছে নাকি, যে মানুষ সেটাকে পছন্দ করছে নাকি, বা কোনো বাগ আছে নাকি, কোনো প্রবলেম ফেস করছে নাকি। প্রবলেম যখন ফেস হবে বা প্রবলেম যখন ক্রিয়েট হবে তখন সেটাকে সলিউশনও করতে হবে। তখন আসছে যে মেইনটেনেন্স, তখন যে প্রবলেমগুলো তুমি ফেস করবা সেই প্রবলেমগুলোকে তুমি সলভ করবা। যেরকম দেখো, তুমি তোমার বাসাতে দেখো একটা ছুরি দিয়ে তুমি মনে করো জিনিস কাটতে আছো, ছুরির ধার কি তোমার সবসময় একরকম থাকবে? বলো, একটা সময় দিয়ে দিতে হবে না? এটা হচ্ছে তোমার মেইনটেনেন্স। এখন এই যে কাজগুলো যে করছে, কাজগুলো কে করছে? একজন সিস্টেম অ্যানালিস্ট, যে তোমার পুরো সিস্টেমটাকে সে জানবে, পুরো সিস্টেমটাকে সে কি তোমার ডেভেলপ করবে, ইউজারের কাছ থেকে সে তার মতামত নেবে, ইউজারের উপর ভিত্তি করে সে প্রায়োরিটি দিবে যে কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে। কথা বুঝতে পেরেছো? এখন মনে করো আরো একটা বাস্তব উদাহরণ দিই, তুমি মনে করো একটা ফ্ল্যাট কিনবা, একটা তোমার হচ্ছে তোমার মনে করো বিটিআই তোমার একটা বিল্ডিং করলো, ওখানে তুমি ফ্ল্যাট বিক্রি করবে। এখন তুমি রিকোয়ারমেন্ট দিয়ে দিলে যে আমার ফ্লোরটা আমার এরকম ভাবে তৈরি করতে চাচ্ছি, এই রুমটা এইভাবে তৈরি করবো, ওই রুমটা এইভাবে তৈরি করবো। তো ফ্ল্যাটের যে তোমার ডিজাইন করেছে সিভিল ইঞ্জিনিয়ার, সে কি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আগে তোমার রিকোয়ারমেন্ট শুনবে, প্ল্যানিং শুনবে, তোমাকে বলবে এটা এইভাবে করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। এই যে পুরো জিনিসটা, আমাদের প্রতিটা কাজে কিন্তু আসলে তোমার একটা সাইকেলের মধ্যে থাকে, কোনো একটা জিনিস কিন্তু মিস দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন তুমি শুধু সিস্টেমটা তৈরি করলা, মেনটেন করলা না, মেনটেনেন্স চালাইলে না, সিস্টেম কিন্তু লাস্টিং করবে না। তুমি কোনো প্ল্যানিং ছাড়া তুমি দোকান করে দিলা, সেটা কিন্তু লাস্টিং করবে না। তুমি কোনো ইউজার কোনো রিভিউ নিলে না, তোমার কিন্তু কি কোয়ালিটি কিন্তু ফল করবে। এই প্রতিটা জিনিসই কিন্তু তোমার ইম্পর্টেন্ট। আর এই কাজগুলো করে থাকে কি একজন সিস্টেম অ্যানালিস্ট। একজন ফার্স্টে বলেছে কি দেখো, সিস্টেম অ্যানালিস্ট ইজ এ পারসন হু ইজ থরলি অ্যাওয়ার অফ দ্য সিস্টেম। এখন সিস্টেম বলতে এটা যে কোনো সিস্টেম হতে পারে, এটা একটা সফটওয়্যার হতে পারে, এটা তোমার অর্গানাইজেশন হতে পারে, এটা তোমার একটা কোম্পানি হতে পারে, এটা তোমার একটা প্রোডাক্ট হতে পারে, এটা তোমার একটা শপ হতে পারে, এমনকি এটা তোমার পড়াশোনাও হতে পারে।
যেরকম দেখো একটু আগে তুমি যেটা প্রশ্ন করলে যে স্যার আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কিন্তু জিনিসটাকে বোঝার চেষ্টা করো, যখন বুঝতে পারো না তখন কিন্তু তুমি বলেছো, আমি এটা আবার ফিডব্যাক দিচ্ছি, এটার উপর তোমার যে প্রবলেমটা আছে তুমি সেটা আবার বলবে যে স্যার আমি আবার এই জিনিসটা বুঝতে যাচ্ছি। তুমি কিন্তু ওখানে সিস্টেম অ্যানালিস্ট বা আমি এখানে সিস্টেম অ্যানালিস্ট আমার দিক থেকে, বুঝতে পেরেছো? এখন ক্লিয়ার? জি। ওকে। তবে এখানে কিন্তু সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কিন্তু রুমানও কাজ করেছে, সে প্রবলেমটাকে ফার্স্ট আন্ডারস্ট্যান্ড করেছে, তারপরে প্রায়োরিটি বেসিসে সে তোমাকে বোঝানোর চেষ্টা করেছে, অনেকগুলো উদাহরণ থেকে সে বোঝানোর চেষ্টা করেছে কোন উদাহরণটাকে তোমাকে ভালো মতো বুঝাতে পারবে, সে সেক্ষেত্রে সফটওয়্যারটাকে সে প্রায়োরিটি দিয়েছে। এরপরে সফটওয়্যারের উপরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে সে ফ্যাক্ট হিসেবে নিয়ে তারপর তোমার কি করেছে, এই জিনিসগুলা তোমাকে বোঝানোর চেষ্টা করেছে। কি বলো রুমানা, ঠিক আছে না? জি তাহলে স্যার রুমানা, আমরা কত অধ্যায় থেকে পড়তেছি স্যার, যদি প্লিজ একটু বলতেন। হ্যাঁ বলো। স্যার আমরা কোন অধ্যায় থেকে পড়তেছি আর কি? ওই এই কথা যদি তুমি যদি রেকর্ডিং ক্লাস যদি বলো তোমরা মাইক দেওয়া উচিত। 4 নাম্বার চ্যাপ্টার পড়ছি। স্যার সরি স্যার, আমি তো জানতাম না স্যার। হ্যাঁ তুমি আগে ক্লাস করো নাই, জি স্যার আমি মিস করছিলাম আগে ক্লাস, এই জন্য। স্যার আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা তাহলে আমরা তাহলে এই টপিকটা আমাদের কমপ্লিট সিস্টেম অ্যানালিসিস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক গেল। পরের টপিকে আসো অ্যাট্রিবিউট অফ আ সিস্টেম অ্যানালিস্ট। এর আগেরটা কিন্তু ছিল তোমার কাজ, যে সিস্টেম অ্যানালিস্ট কি কি কাজ করে, কিন্তু সিস্টেম অ্যানালিসিসের কাজগুলো করার জন্য তার কিছু বৈশিষ্ট্য থাকা দরকার অবশ্যই। সে বৈশিষ্ট্যগুলো কি, এই যে অ্যাট্রিবিউট অফ সিস্টেম অ্যানালিস্ট, মানে একটা সিস্টেম অ্যানালিস্ট আসলে বৈশিষ্ট্যগুলো কি কি থাকা উচিত। এক নম্বর যেটা হচ্ছে তোমার ইন্টারপার্সোনাল স্কিল, যেটাকে বাংলা বলে থাকে হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা, মানে ব্যক্তিগত দক্ষতা। এখানে দেখো কি কি আছে তোমাদের বইয়ের মধ্যে, তোমার ডিটেলসে পাবা 230 নাম্বার পেজ। ইন্টারফেস উইথ ইউজার অ্যান্ড প্রোগ্রামার, যে একই সাথে যে তোমার মনে করো তুমি একটা সফটওয়্যার কোম্পানির মালিক, তো তোমার তো তুমি তো আর সফটওয়্যার তৈরি করবা না, তোমার অধীনে যারা আছে তারা সফটওয়্যারটা তৈরি করবে, এবং তুমি জাস্ট মনিটর করবা কি সেই সফটওয়্যারটা ইউজাররা কিভাবে নিচ্ছে এবং প্রোগ্রামার কিভাবে তৈরি করছে। ফ্যাসিলিটেট গ্রুপস অ্যান্ড লিড স্মলার টিম, যে সে ছোটখাটো টিমগুলোকে, যে ছোটখাটো টিম বলতে কি বোঝায়, ছোটখাটো টিম বলতে বোঝায় তার আন্ডারে যে তোমার অ্যাকাউন্টস আছে, অথবা তোমার মার্কেটিং আছে, অথবা যে তোমার ডেভেলপমেন্ট আছে, এইগুলোকে দেখবে। ডেভেলপমেন্ট তো এমনিতে নিজে তো বড় একটা টিম আছেই। ম্যানেজিং এক্সপেকটেশন, যে দুই পক্ষের এক্সপেকটেশনটাকে মেনটেন করতে হবে, ইউজারদেরও এবং একই সাথে কি তোমার যারা এমপ্লয় আছে ওদেরও। গুড আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন, সেলিং অ্যান্ড টিচিং অ্যাবিলিটি, তার বুঝার ক্ষমতা, কমিউনিকেট করার ক্ষমতা, বিক্রি করার ক্ষমতা এবং তোমার শেখানোর ক্ষমতাটা তোমার থাকতে হবে। মোটিভেটর, হ্যাভিং দ্য কনফিডেন্স টু সলভ কোয়েরিজ, যে কোনো তোমার কোশ্চেন বা কোয়েরি আসুক না কেন সেই জিনিসটাকে যেন সলভ করতে পারে এই ক্ষমতা তার থাকতে হবে, এবং তাকে মোটিভেট দেওয়ার মতন তোমার স্কিল থাকতে হবে। ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে কিন্তু মেনলি তোমার ব্যক্তিগত যে তোমার বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলো তোমার চলে আসে। এখানে কিন্তু পড়াশোনা বা এডুকেশনের কোনো ইয়েটা কিন্তু আসে না, বা দক্ষ স্কিল কিন্তু আসে না। তারপরে আসে অ্যানালিটিক্যাল স্কিল বা বিশ্লেষণ যত দক্ষতা। অ্যানালিটিক্স স্কিলের জন্য কিন্তু তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার সিস্টেম সম্পর্কে ধারণা, এটা কিন্তু ব্যক্তিগত না, এটা হচ্ছে তোমার পড়াশোনা বা তোমার সিস্টেমগত দক্ষতা। যার ফলে দেখো ফার্স্টে বলেছে যে সিস্টেম স্টাডি অ্যান্ড অর্গানাইজেশনাল নলেজ, যে তুমি যে সিস্টেমটা যে দাঁড় করেছো সেই সিস্টেমের নলেজটা থাকতে হবে, যে কে কিভাবে কাজটা করছে, কার কি কাজ, এবং একই সাথে অর্গানাইজেশনটা কিভাবে চলবে সেটা। প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রবলেম অ্যানালিসিস অ্যান্ড প্রবলেম সলভিং। সাউন্ড কমন সেন্স, কমন সেন্স বলতে একদম যেটা বেসিক ইয়াটা বুঝায় সেন্স। অ্যাবিলিটি টু এক্সেস ট্রেড অফ, যে ট্রেড অফ বলতে বোঝাচ্ছে যে তোমার যে যখনই তোমার মানুষের কোনো এক্সেস যেটা আছে কোনো একটা কাজে, সেই এক্সেসটাকে তুমি একজন থেকে অন্যজনকে দিবা নাকি দিবা না, বা অন্য মানুষকে তুমি সেই জিনিস সে তোমার এমপ্লয়মেন্ট করবা নাকি, সেই জিনিসটার অ্যাবিলিটি। যে মনে করো একজন তোমার অ্যাকাউন্টে আছে, তাকে তুমি মনে করলে যে সে অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাডমিনটা দেখতে পাবে, তো সেক্ষেত্রে তুমি তাকে অ্যাকাউন্টের সাথে অ্যাডমিনটাও তুমি তাকে যুক্ত করে দিলে, এটাকে বলছে হচ্ছে তোমার এক্সেস ট্রেড অফ, ট্রেড করে এটা। কিউরিওসিটি টু লার্ন অ্যাবাউট নিউ অর্গানাইজেশন, সে একই সাথে কি তোমার সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য সে নতুন অর্গানাইজেশন থেকেও তোমার কি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে।
এরপরে আসে হচ্ছে তোমার অ্যানালিটিকের পরে আসে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট স্কিল বা ব্যবস্থাপনা দক্ষতা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সুমন জিজ্ঞাসা করছিল যে কত অধ্যায়? এটা বলেছিল পেজ 4 নম্বর অধ্যায়। 4 নম্বর। স্যার পেজ কত? এটা আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে 230 নম্বর পেজ। থ্যাংক ইউ স্যার। ওকে, ম্যানেজমেন্ট স্কিল যেটা, ম্যানেজমেন্ট স্কিল কি, এখানে একটা জিনিস বলবো, ইন্টারপার্সোনাল এবং ম্যানেজমেন্ট দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইন্টারপার্সোনালে তুমি ব্যক্তিগতভাবে তুমি কি কাজটা করছো, তোমার কি দক্ষতা সেটা। আর ম্যানেজমেন্ট স্কিলে তুমি একটা ম্যানেজমেন্টের হয়ে, ম্যানেজমেন্টের আন্ডারে থেকে, এটা কিন্তু ব্যক্তিগতভাবে না, ম্যানেজমেন্টের আন্ডারে থেকে তুমি কি কি তুমি কাজ করতে পারো সেটা। সেটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড ইউজার অ্যান্ড প্র্যাকটিস, রিসোর্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে তোমার কি কি রিসোর্স আছে এবং তোমার কি কি প্রজেক্ট আছে সেই জিনিসগুলো। এরপরে হচ্ছে তোমার চেঞ্জ অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, যে তোমার কি কি চেঞ্জ তোমার আসতে পারে বা তোমার কি কি প্রবলেম বা রিস্ক তুমি তুমি ফেস করতে পারো, সেগুলো নিয়ে তোমার অ্যানালাইসিস। এবং ফাইনালি হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড দ্য ম্যানেজমেন্ট ফাংশনস থরলি, যে ম্যানেজমেন্ট তোমার কিভাবে কাজ করবে সেই জিনিসটা তোমার পুরোপুরি জানতে হবে। কারণ পুরো একটা অর্গানাইজেশন, বড় কোন অর্গানাইজেশন কখনো একজন দ্বারা তোমার পরিচালিত হতে পারে না, এখানে তোমার ম্যানেজমেন্ট অন্যজন থাকবেই। ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। এখানে কিন্তু তোমার হচ্ছে যে তোমার কোনো যেটা কমন সেন্স বলো বা তোমার ইন্টারপার্সোনাল বা ম্যানেজমেন্ট এগুলো আসবে না, এটা আসবে হচ্ছে তোমার থিওরিক্যাল অথবা প্র্যাকটিক্যাল বেসড স্কিলগুলো। নলেজ অফ কম্পিউটার সফটওয়্যার, এরপর হচ্ছে কিপ, এটা হচ্ছে তোমার অ্যাপ্রেসিস, তো এটা তুমি বলতে পারো কিপ নলেজ অফ মডার্ন ডেভেলপমেন্ট, মডার্নে আমরা কি কি কাজ করছি। যেমন আগে যে জিনিসটা আমরা ইমেলের মাধ্যমে করতাম, এখন কিন্তু আমরা দেখা যায় যে অনেক কাজ আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করি, তাই না? কমিউনিকেশন যেহেতু সহজ হয়ে গেছে, আমরা কি অনেক সময় এখন ইমেলে কিন্তু যাই না, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আমাদের কমিউনিকেশন চালাই। তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিন্তু অনেক সময় কিন্তু বিজনেস কমিউনিকেশন হিসেবে কাজ করে। এরপর হচ্ছে নো অফ সিস্টেম ডিজাইন টুল, যে সিস্টেমটা, এটা কিন্তু তোমার একটা টেকনিক্যাল বিষয়, যে তুমি যে সিস্টেমটা আছো সেটা কিন্তু সবাই ডেভেলপ করতে পারবে না, যে তোমার মনে করো টেকনিক্যাল পার্সন একমাত্র সেই কিন্তু তোমার জিনিসগুলোকে ডেভেলপ করতে পারবে। সেই জন্য বলেছে নো নলেজ অফ বা নো অফ সিস্টেম ডিজাইন টুল বা নলেজ অফ সিস্টেম ডিজাইন টুল। আর হচ্ছে তোমার ডেপথ নলেজ অ্যাবাউট নিউ টেকনোলজি, নতুন নতুন যে টেকনোলজি গুলো আসছে সেগুলোকে কিভাবে তোমার সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে পারবা, সেই নলেজটা তোমাকে থাকতে হবে। তাই আমি একটু সংক্ষেপে এখন বলি তোমাদেরকে। ইন্টারপার্সোনাল হচ্ছে তুমি ব্যক্তিগতভাবে তুমি কি করতে পারো। ব্যক্তিগতভাবে যে কাজটা হচ্ছে ইউজার এবং প্রোগ্রামারের মধ্যে তোমার ইন্টারফেস করা, বিভিন্ন গ্রুপকে তোমার ফ্যাসিলিটি দেওয়া এবং হচ্ছে স্মলার গ্রুপগুলোকে লিড দেওয়া। এরপর হচ্ছে তোমার সকলের মধ্যে তোমার এক্সপেকটেশন গুলো তুমি ম্যানেজ করা। এছাড়া হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন, সেলিং, টিচিং অ্যাবিলিটি থাকা। আর হচ্ছে মানুষদের মধ্যে তোমার মোটিভেটর হিসেবে কাজ করা, মোটিভেটর। অ্যানালিটিক্যালের মধ্যে আসছে হচ্ছে তোমার অর্গানাইজেশনে তোমার নলেজ থাকতে হবে, প্রবলেমগুলোকে তোমার সলভ করার ক্ষমতা থাকতে হবে, কমন সেন্স থাকতে হবে। তারপরে হচ্ছে যে বিভিন্ন মানুষের মধ্যে এক্সেস তুমি কন্ট্রোল করতে পারবা। আর হচ্ছে তোমার নতুন অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারবা। আর ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে তোমার কি কি, যে আমি ইউজারদের আমি আন্ডারস্ট্যান্ড করব এবং সেই তাদের যে প্রবলেমগুলো সেগুলো প্র্যাকটিস করব। এরপর হচ্ছে তুমি রিসোর্স প্রজেক্ট ম্যানেজমেন্ট, চেঞ্জ অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। আর হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ড দ্য ম্যানেজমেন্ট, এখানে সবই কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে। আর টেকনিক্যাল হচ্ছে কি, কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে জানা, নতুন টেকনোলজি সম্পর্কে জানা এবং কি তোমার মডার্ন ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা রাখা। এই 4টা পয়েন্ট নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। নো স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি পরের স্যার আমাদের পরীক্ষায় স্যার কেমন কোশ্চেন আসতে পারে? ওকে, ঠিক আছে। পরীক্ষা তোমার কোশ্চেন আসবে যে হু ইজ সিস্টেম অ্যানালিস্ট, রাইট ডাউন দ্য রোল অফ আ সিস্টেম অ্যানালিস্ট, একটা কোশ্চেন। এটা কি মানে মানে ব্যাখ্যা করে লিখতে হবে নাকি কেমন কোশ্চেন? এটা মনে কর, এটা তোমার এভাবে দিলে হয়ে যাবে যে সিস্টেম অ্যানালিস্ট কাকে বলে তা বর্ণনা দিয়ে দিলাম। আচ্ছা কিন্তু আচ্ছা। যখন ব্রড কোশ্চেন আসবে যে ডিসক্রাইব ইন ব্রিফ দ্য অ্যাট্রিবিউট অফ সিস্টেম অ্যানালিস্ট, তখন তুমি 4টা পয়েন্টের আন্ডারে যে পয়েন্টগুলো আছে তুমি প্রতিটা তুমি 2টা করে পয়েন্ট দিলা বা 3টা করে পয়েন্ট দিলা। ব্রহ্মজি তো প্রত্যেকটা আন্ডারে তোমার 4টা 5টা করে পয়েন্ট আছে, তুমি 3টা করে পয়েন্ট দিলা।
যেগুলো মনে আছে, বুঝতে পেরেছো? সেরকম ভাবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশন অফ এসডিএলসি মডেল। এখন এখানে আমার যেটা বলার আছে যে এসডিএলসি মডেল যেটা, যে মডেলে যে আমার এর আগে কয়টা ভাগ পেয়েছিলাম মনে আছে? কয়টা স্টেজ আছে কেউ বলতে পারবা? স্যার বুঝিনি এই কথাটা স্যার। 6টা না SDLC 7টা না 6টা মনে হয়। ছয়টা কিন্তু আমাদের কিন্তু স্টেজ আছে। এসডিএলসি মানে কি? সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সিস্টেম সাইকেল। ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। লাইফ সাইকেল এটা কিন্তু স্টেজ আছে। কয়টা স্টেজ আমরা পড়েছি? আমরা কিন্তু 6টা স্টেজ পড়েছি। 6টা স্টেজের মাধ্যমে আমরা যে কাজটা করে থাকি সেই কাজটাই মেইনলি এখানে সংক্ষেপে বলেছে। যে 1 নম্বরে কি তোমার প্ল্যানিং এর মধ্যে যেটা ছিল যে প্রজেক্ট প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি। এটা কত নাম্বার পয়েন্ট? 4 পয়েন্ট কত? এটা হচ্ছে তোমার, আমি বলি 4.10। ওকে। কারণ আমি তোমাদেরকে বলি মাঝখানে কিছু টপিক আমি বাদ দিয়ে দিয়েছি এই জন্যই। একটা মিনিট। সরি, একটা ফোন চলে এসেছিল, আমি আবার ফেরত যাই। ওকে, যেটা বলছিলেন আমি কিছু টপিক কিন্তু স্কিপ করে গেছি, তার কারণ হচ্ছে এই কোশ্চেন গুলো তোমার ওইরকম ইম্পর্টেন্ট না, পরীক্ষা কখনই আসেনি। আমি চাচ্ছি আগে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করানোর জন্য, যে সিলেবাসটা আগে কমপ্লিট করে আমরা আগে পরীক্ষার জন্য পুরো প্রিপেয়ার হইনি, তারপরে মনে করো যে আস্তে আস্তে আমরা বাকিগুলো আমরা দেখে নিব, অসুবিধা নাই। অ্যাপ্লিকেশন অফ এসডিএলসি মডেল, এখানে আমাদের অ্যাপ্লিকেশন গুলো আছে। অ্যাপ্লিকেশন কি কি? ফার্স্টে হচ্ছে তোমার প্রজেক্ট প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি। এটা কিন্তু আমি প্রথম দিকে কিন্তু আলোচনা করেছি, মানে আজকে কিন্তু আলোচনার মধ্যে ছিল আমাদের, সরি। এরপরে আসে হচ্ছে তোমার সিস্টেম অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট ডেফিনেশন। রুমান, এটা বলতে কি বোঝায় বলো তো? সিস্টেম অ্যানালাইসিস আর রিকোয়ারমেন্ট ডেফিনেশন দেখি। কোন 2 নম্বর পয়েন্টটা কোশ্চেনটা বুঝিনি। আমি বললাম যে 2 নম্বর যেটা পয়েন্ট সিস্টেম অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট ডেফিনেশন, এটা বলতে আসলে কি বোঝায় বলে তোমার ধারণা? হুম, কি মনে করে এখানে কি হতে পারে? স্যার এইটা হচ্ছে স্যার আমি বলি, হ্যাঁ বলো। স্যার এটা হচ্ছে ওই যে প্রথমে প্ল্যানিং করার পরে যে আমরা যে স্টাডিটা করলাম এই মানে একটা যে কোনো একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে যে পরে মানে কি করলাম সেটা অ্যানালাইসিস করা, মানে কাজটা কেমন হচ্ছে বা কেমন হতে পারে এটা অ্যানালাইসিস করে, এবং কি কি রিকোয়ারমেন্ট এটার জন্য হচ্ছে যে লাগতে পারে, এটা মানে সামনে হচ্ছে যে ফরওয়ার্ড করার জন্য এটা হতে পারে। এক্স্যাক্টলি, যেরকম আমি যে সুমনের ক্ষেত্রে যে বললাম, সে কিন্তু ফার্স্টে কিন্তু প্ল্যানিং করেছে যে সে একটা মনে করে ফুচকা দোকান দিবে, তোমার দিয়ে বাড়িতে দিবে গেল। এটা যখন সে যখন বুঝলো যে না ঠিক আছে এটা দিয়ে আমার জন্য ভালো হবে, এরপরে তখন চলে এসেছে তোমার সিস্টেম অ্যানালাইসিস এবং রিকোয়ারমেন্ট, যে এর জন্য তার তোমার একটা কার্ড লাগবে, তার মনে করো যে র ম্যাটেরিয়াল লাগবে, তার সিস্টেমটা সেরকম ভাবে ডেভেলপ করতে হবে। এরপর তোমার সিস্টেম ডিজাইন, অ্যানালাইসিস পরে কিন্তু আসলে তোমার ডিজাইন, যে এখন তোমার ডিজাইনটা চলে আসলো, যে সে তার কার্ডটাকে সে এখানে রাখবে, এখানে সে এত ঘন্টা থেকে এত ঘন্টার মধ্যে সে থাকবে, বা এত ঘন্টা থেকে এত ঘন্টা পর্যন্ত সে লোক নিয়োগ দিবে, সে প্ল্যানিং করে ফেললো। এটা হচ্ছে ডিজাইন। ডিজাইনের পর সে যখন প্র্যাকটিক্যালি যখন কাজটা করবে, তখন সেটাকে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, হচ্ছে প্র্যাকটিক্যাল কাজটা। ইমপ্লিমেন্ট করার পরে আসে হচ্ছে তোমার টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন, যে তুমি এটাকে টেস্ট করে যে কোনো ঠিক মতো কাজ করছে নাকি, কাজ করার জন্য তোমার কোনো মানে আর কিছু তোমার লাগবে নাকি, যদি নতুন কিছু লাগে তখন সেটা তুমি ইন্টিগ্রেট করবা। এরপরে তোমার চলছে অ্যাকসেপ্টেন্স, ইনস্টলেশন, ডেভেলপমেন্ট মানে ডিপ্লয়মেন্ট। এখানে যেটা আসবে যে তোমার এখন তোমার জিনিসটা রানিং অবস্থায় আছে, কোনো প্রবলেম আসছে সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে,
প্রবলেম সলভ করার জন্য তোমাকে বের করতে হবে, সেই সলভটাকে তোমাকে কি করতে হবে, সেই সলভটাকে তোমাকে সেখানে ইনস্টল করতে হবে। যেমন মনে করো যে দোকান দিতে গেলে তোমাকে চাঁদাবাজি হয়, তো প্রবলেম তো তোমার তাহলে কি হবে, এই প্রবলেম সলভ কি, আগে থেকে তাদেরকে কিছু খাওয়ায় রাখা গেল। এটা হচ্ছে কিন্তু সেই ইনস্টলেশন এবং ডেপ্লয়মেন্টের মধ্যে পড়লো। ফাইনালি হচ্ছে তোমার মেনটেনেন্স। তো কাঠ তো তোমার সবসময় একই রকম থাকবে না, মাঝে মাঝে এটাকে মেনটেন করতে হবে। যেরকম চুলাটা তোমার মনে করে যে অবস্থায় আছে, মাঝে মাঝে তোমাকে সেটাকে পরিষ্কার করতে হবে। ছুরি যেগুলো আছে সেগুলোকে মাঝে মাঝে তোমাকে ধার করতে হবে, তাই না? এই জিনিসগুলো চলে এসেছে মেনটেনেন্স। এখন সফটওয়্যারের ক্ষেত্রে কি হবে? সফটওয়্যারের ক্ষেত্রে তোমার সেম, যে আমি তোমাদেরকে বলি, যখন একটা ওয়েবসাইট যখন কেউ তৈরি করে, ওয়েবসাইট ইউজ করতে 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 অনেক সময় কিন্তু অনেক ক্যাশ কিন্তু জমে। ক্যাশ যখন তোমার জমে যায়, ক্যাশ জমে যাওয়ার জন্য কি হয়, ক্যাশ জমে যাওয়ার জন্য তোমার ওয়েবসাইটটা কিন্তু তোমার স্লো হয়ে যায়। তখন কি করে, সেগুলো তোমার ক্লিয়ার করতে হয়। যেরকম কম্পিউটার আমরা কাজ করার সময় অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যায় না, তখন আমরা কি করি, টেম্পোরারি যে ফাইলগুলো আছে সেই টেম্পোরারি ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিই। যে এই জিনিসগুলো হচ্ছে তোমার মেইনটেনেন্স পর্যায়ে যায়। মোট কথা হচ্ছে আমরা যে 6টা যে স্টেজ দেখেছি, 6টা স্টেজের কাজগুলোকে এখানে জাস্ট সংক্ষেপে তোমার দেখিয়েছে, আর কিচ্ছু না। এটা বুঝতে পেরেছো? এখানে কোনো জি, পয়েন্ট স্যার। অসুবিধা আছে? নো না স্যার। সমস্যা নেই। না স্যার। ওকে, ঠিক আছে। এখন আসে পরের টপিক। স্যার এই কোশ্চেনটা মনে হয় আগেও পড়ানো। না, এই স্যার কোশ্চেনটা আপনি কি পড়াই নাই। এর আগে যেটা করেছিলাম কি, আগে যেটা পড়েছিলাম হচ্ছে স্টেজগুলো দেখেছিলাম, যে এসডিএলসি মডেলের যে স্টেজগুলো আমরা ডিটেইলসে দেখেছিলাম। আর এটা হচ্ছে কি, যে এসডিএলসি মডেলের স্টেজ দিয়ে আমরা কি কাজটা করে থাকি, একই জিনিস কিন্তু সেম জিনিসই, জাস্ট তোমাকে একটু আলাদাভাবে দেখিয়েছে। এখন এই জিনিসটা কিন্তু প্রোটোটাইপিং জিনিসটা কিন্তু মেনলি তো সফটওয়্যার ক্ষেত্রে কাজ করে। মেনলি যে তুমি একটা সফটওয়্যার তুমি তৈরি করলা, আগে তুমি নর্মালি কয়েকজন ইউজার, মানে জানাশোনা নিজেদের কয়েকজন ইউজারের কাছে তুমি দিলা যে সফটওয়্যারটা ঠিক মতো কাজ করে নাকি দেখার জন্য, বা কোনো বাগ আছে নাকি, বা কোনো ইমপ্রুভমেন্ট আছে নাকি সেটার উপর। তো এই জিনিসটাকে বলছে তোমার প্রোটোটাইপ। প্রোটোটাইপ তুমি যদি তৈরি না করো, তুমি একটা জিনিস যদি সরাসরি যদি মার্কেটে ছেড়ে দাও তৈরি করে, কোনো ইউজার অপিনিয়ন বা কোনো ফিল্ড টেস্ট না করে, তাহলে সেটা তোমার বিটা ভার্সন যেটাকে আমরা বেটা ভার্সন বলে থাকি, রাইট? একই, ওই বেটা ভার্সন বলো, প্রোটোটাইপ বলো, সেম। তো বেটা টাইপ বা প্রোটোটাইপ যদি তোমার মার্কেটে যদি না, স্যার এটা কত নাম্বার হচ্ছে পয়েন্ট 4 পয়েন্ট কত? ওটা একটু তোমার খুঁজে পেতে সময় লাগবে, সমস্যা হবে। আমি তোমাকে বলি, এটা একটু ভিতরের দিকে আছে, আর এটা পরীক্ষায় আসে খুব। এটা হচ্ছে কি 234 নাম্বার পেজে দেখবে নিচের দিকে আছে। প্রোটোটাইপিং পাইছি স্যার। এর ইন দ্য র্যাপিড প্রোটোটাইপিং, এখান থেকে ওকে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা কিন্তু আসে, এই জন্য আমি এটা বের করে পড়াচ্ছি। যে এখন এসডিএস মানে তুমি একটা সিস্টেমকে ডেভেলপ করছো, এখন ডেভেলপ করলে তোমার সেখানে তোমার ফল্ট থাকবেই, ইউজার অপিনিয়ন তোমার লাগবেই। এগুলো না করে তুমি ফার্স্টে যদি মার্কেটে ছেড়ে দাও, তাহলে মানুষ ইউজ করতে গিয়ে যখন প্রবলেম ফেস করবে, সে কিন্তু আর সেটা ইউজ করবে না। তুমি মনে করো এই যে আমাদের ইয়াতে কি জানি বলে, গুগল প্লে স্টোরে দেখো লক্ষ লক্ষ সফটওয়্যার আছে, কিন্তু ওগুলোর মধ্যে রেটিংও কিন্তু দেওয়া আছে। আবার কোনোটার মধ্যে দেওয়া থাকে কি, যে তোমার ডেভেলপার, তোমার কি বলা যায় থাকে জানি, ডেভেলপার সার্টিফাইড কি জানি একটা বলা থাকে, যে এটা তোমার অনেক ভালো, মানে এটা ভালো কাজ করছে। এগুলো এই পর্যায়ে এসেছে কখন? এসেছে যখন যখন চেক করেছে, যখন কোনো প্রবলেম ফেস করেছে, প্রবলেমগুলো সলভ করেছে, করে এগুলো কি করেছে, তোমার যখন পুরোপুরি যখন তোমার ফাইনাল ম্যাক্সিমাম ইউজারের যখন অপিনিয়ন নিয়ে তাদের যখন অ্যাকোমোডেট করতে পেরেছে, তখন সে সফটওয়্যারটাকে সে মার্কেটে ছেড়েছে, এবং তখনই সেটা কি সফলতা পেয়েছে। এই জিনিসটাকে তোমার বলেছে প্রোটোটাইপিং ইজ নেসেসারি ইন SDLC. Why? In the rapid prototyping model, initial focus is on creating a prototype that looks and acts like a desired product. যে তুমি যে জিনিসটা তৈরি করতে চাচ্ছ সেই অনুযায়ী সেটা কাজ করার চেষ্টা করবে। তো টেস্ট ইজ ইউজফুল, যে সেই তুমি যে জিনিসটা তৈরি করলা, যেই পারপাসে তুমি তৈরি করলা, সেটা সেই পারপাসে ঠিক মতো সার্ভ করছে নাকি সেটা দেখার জন্য তৈরি করে। The prototype is an essential part of the requirement determination phase. যে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন ফেজ কোনটা, এই দেখো আগের পেজে দেখেছিলাম, এই দেখেছো 2 নাম্বার স্টেজের আগে কিন্তু এটা আমাদের লাগছে।
and thus create a final product, এবং এটার মাধ্যমে তোমার ফাইনাল প্রোডাক্টটা তোমার তৈরি হয়। Once the product is approved, it is declared and real software is written. এটা যখন তোমার অ্যাপ্রুভ হয়ে যায় যে ঠিক আছে তুমি তোমার কাজ করতে পারবা, তারপরে তোমার অরিজিনাল সফটওয়্যারটা তৈরি করা হয় যেটা মার্কেটে ছাড়া হবে। তাহলে পরীক্ষার সময় যদি আসে যে why prototyping is necessary in SDLC model, আমরা এটা লিখতে পারবো না? স্যার আমি ফুল ক্লিয়ার না স্যার এই ব্যাপারটা, স্যার আমি বুঝি নাই স্যার এখন স্যার। লিখতে পারবো, কারণ আপনি ওয়েবসাইট তৈরি করি স্যার, এগুলাই আসে, এগুলাই। Okay, আমি এখন জিনিসটা ক্লিয়ার করে দিই। সুমন, ভাত হয়েছে নাকি হয়নি কিভাবে বুঝবা? চুলায় দেওয়ার পর স্যার দেওয়ার পর স্যার ওই যে ফুটন্ত মানে ভাত ফুটলে মানে ধইরা দেখতে হয় স্যার টিপ দিয়া যে নরম হয়েছে কিনা। টিপে যদি দেখো যে তোমার ভাত তোমার হয়নি তখন কি করবা? আরো ইয়া দিতে থাকবো, তার মানে জাল দিতে থাকবো স্যার, মানে কি বলে এটারে ফুটাইতে থাকবো এগুলা। এরপরে তুমি এরপরে কি করবা? এরপর স্যার আবার চেক করবো স্যার। এরপর যদি হয়ে যায় স্যার এই চুলা বন্ধ করে দিব স্যার, নামাই দিব স্যার। তারপর তুমি ভাত নিয়ে তুমি তোমার প্লেটে নিয়ে যাবে, তাই না? জি স্যার। এখন তুমি আমাকে বলো এই যে ভাতে কিন্তু দুটো স্টেজ কিন্তু একটা আছে, একটা তোমার প্লেটের উপরে স্টেজ ছিল, আর এর আগে কি তুমি টিপে যখন দেখলে যে ভাতটা তোমার সেদ্ধ হয়নি, দুটো স্টেজ আছে না? জি স্যার। এখন দুইটা স্টেজকে আমি দুইটা নাম দিব। প্লেটের উপর যে ভাত আছে এটা হচ্ছে তোমার রিয়েল সফটওয়্যার, মানে এটা হচ্ছে আসল জিনিস। জি স্যার। আর তুমি যে টিপ দিয়ে যে তুমি দেখলে যে জিনিসটা হয়েছে না হয় নাই, জি স্যার। এখান থেকে তুমি যে বুঝলা যে ভাতটা যখন হয়নি তখন সেটা কি খাওয়ার উপযোগী নাকি খাওয়ার উপযোগী না? জি স্যার। উপযোগী ছিল নাকি উপযোগী ছিল না? স্যার উপযোগী ছিল না স্যার। উপযোগী ছিল না, তার মানে তুমি যে পারপাসে তুমি ভাতটা তুমি দিয়েছিলে সেই পারপাসটা কিন্তু সলভ হয় নাই, তাই না? জি স্যার। এই যে তুমি ভাতটাকে টিপ দিলা, এই যে ভাতটা, এই ভাতটা ছিল তোমার প্রোটোটাইপ। ও মানে ফাইনাল প্রোডাক্টের আগে প্রসেসিং যেটা হয় আর কি স্যার, ওইটাই স্যার। এক্স্যাক্টলি, কারণ তুমি ওই ভাতটা তুমি ওই সময় দেখে কিন্তু তুমি বুঝতে পেরেছিলা যে তোমার এটা কতটুকু আর তোমার লাগবে সময়। ফার্স্টে যদি তোমার ভাত যদি মনে করো তুমি চেক না করে তুমি 3 ঘন্টা রেখে দিলা বা 5 ঘন্টা রেখে দিলা, ভাত গলে কি অবস্থা হবে? ওটা কি তুমি খেতে পারবা? নো স্যার। না, তাহলে কি তোমাকে আগে একবার চেক করতে হচ্ছে না? জি স্যার। এই চেকিং এর সময় যে তুমি কাজটা করে থাকো এটাই হচ্ছে মেইনলি প্রোটোটাইপ। ও এটা স্যার, এটা বইয়ের ভাষায় কিভাবে লাগবে স্যার? এই যে এখানে যেটা বলেছে যে তোমার ইনিশিয়াল ফোকাস ইজ অন ক্রিয়েটিং এ প্রোটোটাইপ দ্যাট লুকস এন্ড অ্যাক্টস লাইক এ ডিজার্ট প্রোডাক্ট। তার মানে তোমার এই ভাতটা কিন্তু তোমার চালটা তুমি চেক করেছো দেখার জন্য যে তুমি যে ভাতটা তুমি আশা করছো যে খেতে চাচ্ছ সেটা সেরকম হয়েছে নাকি হয়নি। এরপরে হচ্ছে তোমার এইটাই বলেছে প্রোটোটাইপ ইজ এ এসেনশিয়াল পার্ট অফ দ্য রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন ফেজ। এটা তো কিন্তু তোমার জাস্ট একটা স্টেজ বলো যে এটা কোন স্টেজে আছে। এটার পরে তোমার তৈরি হতে তোমার ফাইনাল প্রোডাক্ট, মানে তুমি যে ভাতটা তুমি টেবিলের উপর নিলা এই ভাতটা। এখন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। গুড। এখন তুমি বলো আমার মতো কে বুঝাতে পারে বলো এরকম ভাত, ফুচকার দোকান, সফটওয়্যার এগুলো? স্যার আপনি থ্যাংক ইউ স্যার এইভাবে বোঝানোর জন্য স্যার। আসলে স্যার অনেক সময় অনেক ভাবে স্যার মাথা যায় না, হয়তো বা সোজা ভাবে বলেন মাথায় ঢুকে না, অন্যভাবে বললে অনেক সময় ঢুকে যায় স্যার মাথায়। আমিও আমার ইঞ্জিনিয়ারিং এ এইভাবে পড়েছি, যে জিনিস মাথায় ঢুকতো না এরকম বিশেষ করে বার্গারটা বেশি ইউজ করতাম আর কি আমি। জি স্যার, যেদিকে ইন্টেনশন বেশি দেয় আর কি। আমাদের কিন্তু চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। নেক্সট দিন এই চ্যাপ্টারের উপরে, এই পুরো চ্যাপ্টারের উপরে আমি তোমাদের যা পড়েছি এটার উপরে তোমাদের একটা এমসিকিউ টেস্ট নিব সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমটার মাধ্যমে যে তোমাদেরকে যে তোমরা তখন লগ ইন করতে পারো, তাই না? তোমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। ঢোকার পরে দেখবা যে এটার মধ্যে যেরকম লেকচার দেওয়া আছে এই লেকচারের পরেই দেখবা যে তোমার একটা এমসিকিউ থাকবে, কুইজ। আমি তোমাদেরকে বলে দিব, সে কুইজটা তোমরা দিবা নেক্সট ক্লাসে। স্যার আজকে এমিনেন্স থেকে কয়েকটা মেইল আসলো স্যার, তো ওইটার ভিতরে 1 2 3 8 পর্যন্ত দেওয়া আছে চ্যাপ্টার বা কি এরকম কিছু দেওয়া আছে, তো ওগুলো কি স্যার? আমি তো বুঝি নাই স্যার, এটা কি কোনো ইম্পর্টেন্ট কিছু স্যার? তুমি একটু মেল চেকটা আমাকে ফরওয়ার্ড করতে, কারণ আজকে আমি আর ম্যাডাম মিলে তোমাদের যখন ক্লাস ছিল ওই সময় অনেকগুলো কাজ করেছি। বুঝতে পেরেছো? ওই সময় তোমাদের পরীক্ষা যে সামনে পরীক্ষা হবে এগুলো আমাদের ক্যালেন্ডারে বসিয়েছে। এখন ওটার মেল গেছে নাকি এটা বলতে পারছি না, অনেক কিছু যেতে পারে। জি স্যার, মেবি ক্যালেন্ডারের মেইলই স্যার, মেবি ওইটাই হবে।
হইতে পারে। তো ওইগুলা নিয়ে অনেকক্ষণ কাজ করেছি, তো ওইগুলাই তোমাদেরকে মানে সিস্টেমের মধ্যে আমরা এখন যাই ইনপুট দিব তোমাদের উপর বেস করে সবই তোমরা এখন পাবা। জি স্যার। স্যার আমি স্যার কোনো অনেক mail আপডেট পাই হয়ে গেলাম নাই। আর কি। ক্যালেন্ডারের ওই সেটাই অনেকবার আসছে স্যার, ক্যালেন্ডারের মেলটা অনেকবার আসছে। স্যার আমার একটু অনেকগুলো ক্লাস মেবি দেওয়া হয় সেই জন্য, কারণ আমরা যখনই কোনো ক্লাস যখন অ্যাসাইন করি ওই ক্লাসটা যেসব স্টুডেন্টদের আছে সবার কাছে পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আজকে তাহলে এতটুকু থাক। এখন বলো এই এসডিএলসি চ্যাপ্টার নিয়ে তোমরা পড়ো, এবং আমি আগে থেকে বলে রাখি তোমাদের কিন্তু ভালো মতো পড়তে হবে, কারণ আমি কিন্তু কোশ্চেন কিন্তু একদম ভিতর থেকে বলে রাখলাম। জি স্যার। ভালো মতো না পড়লে কিন্তু অ্যান্সার করতে পারবা না। জি স্যার। তাহলে নেক্সট ক্লাসে আমরা এটার উপর পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার পর তার পরের ক্লাস থেকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। জি স্যার। স্যার এখনই একটু রেকর্ডিংটা দিয়ে দিন স্যার এই ক্লাসে। আমি তো এই রেকর্ডিংটা তুমি ওই যে ইয়ার মধ্যে পাবা, ওই যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি না, তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি না, ওখানে জি তুমি স্যার। পেয়ে যাবে একটু পর। এই আমাকে একটু আধা ঘন্টা সময় দাও তারপর। জি স্যার, একটু কাইন্ডলি স্যার গ্রুপও দিয়ে দেন যদি ওইটাতে না যাইতে পারলাম স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তাহলে আজকে থাকো তাহলে। জি স্যার। ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।